তোকে বলেছিলাম আমার সাথে বেইমানি না করতে, তারপরও করলি। লিসা আর তুই একই, সব কটা বেইমান। কয়টা পুরুষ লাগে তোদের? জাঙ্কুকের কথায় রাগান্বিত জিওপ আরো ক্ষিপ্ত হলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ কি এমন হলো? জাঙ্কুক খান ওর বোনকে বারবার আঘাত করতে কেন চাইছে? চোখের সামনে নিজের বোনকে কেউ আঘাত করতে চাইবে আর সেটা কোনো ভাই চুপ করে বসে থাকবে না? তার বোন তো এমনি অসুস্থ, জাঙ্কুকের করা আঘাতগুলোতে নতুন করে আবারও জখম করছে। তাছাড়া কিসের বেইমানের কথা বলছে জাঙ্কুক খান? কি এমন সম্পর্ক তার টের সাথে? প্রেমের সম্পর্ক ভেঙেও তো মানুষ অন্য জায়গায় বিয়ে করে, এমনটা তো না তে তার বিয়ে করা বউ, তার জন্য থেকে অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে না। বড় ভাই হিসেবে জিহোপের উপর করা জাঙ্কুকের আঘাতগুলো কখনো মেনে নেবে না। জাঙ্কুকের থাবার সাথে সাথে জিহোপ থেকে বাহুতে জড়িয়ে নেয়। জাঙ্কুকের মুখোমুখি হয়ে তাকে প্রোটেক্ট করতে চেয়ে আগান্বিত ভঙ্গিতে তের হাতটা জাঙ্কুক থেকে ছাড়াতে চাইলো। জাঙ্কুকের শক্তির সাথে জিহোপ পেরে উঠলো না। তৎক্ষণাৎ সেই হাতটি জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে, আমার বোনকে ছাড়, নয়তো আজ আমি তোকে ছাড়বো না। আমার বোনের গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলি কাপুরুষের দল? আমার সাথে আয়, নিজের পুরুষত্ব দেখা দেখি। তোর তো বাপ মাই ঠিক নেই, সেজন্য একটা কাপুরুষ হয়েছি। তাই তো তোর কোনো পারিবারিক শিক্ষাই নেই। কিন্তু তোর তো পরিবারে নেই, যার পরিবারের বাপ মা ডিভোর্সি হয় তার ছেলেমেয়েরা এরকম বেজন্মা আর কাপুরুষ। জিহোপ থামে, সে থামে না, তাকে থামাতে বাধ্য করে জাঙ্কুক। হঠাৎ বিকট শব্দে আতঙ্কিততে চিৎকার করে ওঠে। সে থরথর করে কাঁপতে লাগে, অশ্রুসিক্ত আতঙ্কিত চোখে তাকিয়ে রইল হঠাৎ মস্ত হয়ে যাওয়া জিহোপের দিকে। ঝিম ধরে দাঁড়িয়ে থাকা জিহোপ কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎই কপালের দুকার নিচ বেয়ে তাজা রক্ত গড়িয়ে কাঁধের ওপর পড়তেই পুনরায় আতঙ্কিত বলে ভাই ভাই করে চিৎকার করে ওঠে আর জিহোপকে জড়িয়ে ধরে। কিন্তু অসুস্থতে বিছানায় হাঁটু গেড়ে দাঁড়িয়ে থাকার জন্য জিহোপের বলিষ্ঠ শরীরের ভার নিতে পারেনি। জিহোপকে নিয়ে পড়ে যাওয়ার আগে কোত্থেকে যেন ইয়োনো চলে আসে আর জিহোপকে ধরে ফেলে। আতঙ্কিত দৃষ্টিতে সামনে তাকালো ইয়োনো, দেখলো জাঙ্কুক রাগান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আর ফ্লোরে ভেঙে পড়ে আছে কাচের টুকরো। পরিবেশটা দেখে যতটা বুঝতে পারলো ইয়োনো, জাঙ্কুক ভাই নিজে জিহোপের মাথায় গ্লাসটা ভেঙে ফেলেছে। কিন্তু কেন সেটা তো ইয়োনো জানে না, কারণ ইয়োনো জাঙ্কুকের জন্য খাবার আনতে গিয়েছিল রেস্টুরেন্টে। কাল রাত থেকে তার জন্য দৌড়াদৌড়ি করার জন্য জাঙ্কুক না খেয়েছিল, সকাল থেকেও কিছু খায়নি, যার জন্য তার সুগার ফল করেছে। ইয়োনো হসপিটালে পৌঁছে জাঙ্কুকের জন্য খাবার আনতে গিয়েছিল, কিন্তু ফিরে আসতে আসতে এত বড় ঝামেলা হয়ে যাবে বুঝতে পারেনি ইয়োনো। জিহোপের মতো শান্তশিষ্ট একটি ছেলেকে জাঙ্কুক কেন মারবে তাও বুঝতে পারছে না। যেখানে তের বড় ভাই হচ্ছে জিহোপ, সেখানে জিহোপকে আঘাত করাতে প্রশ্নই আসে না। তবে ইয়োনো বিশ্বাস করে নিশ্চয়ই এখানে এমন কিছু হয়েছে যার জন্য জাঙ্কুক মেজাজ হারিয়ে ফেলেছে আর জিহোপকে আঘাত করেছে। ইয়োনো এই মুহূর্তে কিচ্ছু জানতে চায় না, কারণ এখন এই মুহূর্তে কাউকে প্রশ্ন করার পরিস্থিতিও নেই। ইয়োনোর প্রয়োজন এই মুহূর্তের পরিস্থিতিকে সামাল দেওয়া। এখন তো জাঙ্কুক, তে, জিহোপ তিনজনই অসুস্থ। জাঙ্কুককে হাইপার করা এই মুহূর্তে একদম ঠিক হবে না, তার তো সুগার ফল করেছে। এরপর জিহোপকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে ইয়োনো তের দিকে তাকায়। ভাবি আপনি শান্ত হন, জিহোপ ঠিক আছে, আমি দেখছি জিহোপকে। উত্তেজিত আতঙ্কিত তে জিহোপের জন্য কাঁদতে লাগলো। তে চাইনি এরকম কিছু একটা হোক, তে সবকিছু আজ রাতে বলে দিত জাঙ্কুককে। কিন্তু এর মধ্যে সবকিছু হয়ে গেল। একদিকে ভাই, অন্যদিকে স্বামী, কারো পক্ষ নিতে পারছে না তে। একজনের পক্ষ নিলে কথা বললে অপরজনকে অসম্মান বা অপমান করা হবে। অসহায় তে নিরুপায় হয়ে অঝরে কাঁদতে লাগলো। সে তো কোনো কালেই ভাবেনি এরকম পরিস্থিতি হবে। তে জানে আজকের মতো অপমান জাঙ্কুককে কেউ কখনো করেনি, কেউ জাঙ্কুককে কখনো জিহোপের মতো সরাসরি এতটা গালি দিয়ে অসম্মান করেনি। বাপ মা তুলে তো নয়, জীবনে কেউ কখনো জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরার সাহস পেয়েছে কিনা তাও সন্দেহ। অথচ আজকে তের জন্য তের দুটো ভালোবাসার মানুষই অসম্মানিত হলো। তে জিহোপকে ছেড়ে জাঙ্কুকের দিকে তাকাতেই চোখাচোখি হলো জাঙ্কুকের রক্তিম হিংস্র চোখের সাথে। অপরাধ বোধে তের চোখ নেমে আসলো জাঙ্কুকের ডান হাতের দিকে, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। জাঙ্কুকের হাতও কেটেছে কাঁচের টুকরো কেটে। আতঙ্কিত তে জাঙ্কুককে আহত হতে দেখি উত্তেজিত ভঙ্গিতে জাঙ্কুকের হাত ধরতে চায়। তৎক্ষণাৎ তের গাল চেপে ধরে সে রক্তাক্ত হাত দিয়ে অসুস্থ তের গালের মাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। দরদ দেখাস আমাকে, তোর দরদের কাঙাল আমি। আমাকে বেজন্মা কাপুরুষ মনে হয় তোর? আমার বাপ মাকে তুলে আজ পর্যন্ত কেউ কিচ্ছু বলার সাহস পায়নি। কি ভেবেছিস বউ বলে তোকে আর তোর ভাইকে ছেড়ে দেবো আমি? আমার বউ হয়ে আমাকে জীবিত রেখে অন্যের সাথে এঙ্গেজ হলে আমি তোকে ছেড়ে দেবো? তুই বেইমানি করবি, আমি সেটা সহ্য করে নেব ভেবেছিস? আমাকে সস্তা মনে হয় তোর কাছে, তাই না? জাঙ্কুকের আঘাতে ঝিমিয়ে পড়া জিহোপ স্বস্তির হতে হতে পুনরায় জাঙ্কুককে তের গাল চেপে ধরতে দেখি সে একইভাবে এগিয়ে আসে জাঙ্কুককে ধাক্কা মারতে চায়। কিন্তু জাঙ্কুক তের গাল ছিঁড়ে তৎক্ষণাৎ জিহোপের শার্টের কলার এক হাতে চেপে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একই ভুল বারবার নয়, এবার আর ক্ষমা করব না। সম্পর্ক ভুলে যাব, সোজা ওপরের টিকিট ধরিয়ে দেব। জানে ভয় কর, আমি কিন্তু ভালো মানুষ না। জাঙ্কুকের হুমকিতে জিহোপ দমে যাওয়ার মতো ছিল না। মূলত জিহোপ বড় ভাই হিসেবে থেকে প্রোটেক্ট করতে চাইছে জাঙ্কুকের থেকে, কিন্তু জিহোপ তো জানেই না জাঙ্কুকের বউতে। আর
আর এজন্যই মূলত জাঙ্কুক এতটা ক্ষিপ্ত হয়েছে জাঙ্কুকের সাথে তের বেইমানি করা নিয়ে। জাঙ্কুকের ধারণা তে জাঙ্কুকের অগোচরে অন্য কারোর সাথে এঙ্গেজ হয়েছে, তার মানে সুযোগ মতো বিয়েটাও করে নেবে জাঙ্কুককে অন্ধকারে রেখে। জাঙ্কুকের মতো স্বাভাবিকভাবে সকল ছেলেরাই রিয়েক্ট করবে, কারণ ভালোবাসার বউয়ের দ্বিতীয় পুরুষের সাথে বিয়ের জন্য প্রস্তুতি নিতে দেখলে তার তো মাথা গরম হবে। জাঙ্কুক রাগে গিজগিজ করতে থাকে, জিহুবকে আঘাত করতে চাইলে তে দৌড়ে এসে জাঙ্কুককে জাপটে ধরে আকুতি স্বরে কেঁদে উঠল। প্লিজ আমার ভাইকে আর আঘাত করবেন না আপনি, আমার জন্য অনেক অসম্মান হয়েছে ভাইয়া। জিহুব ভাই আমাদের বিয়ে সম্পর্কে কিচ্ছু জানে না, প্লিজ ভাইয়াকে ছেড়ে দিন। ইয়োনো ভাইয়া আপনি প্লিজ জিহুব ভাইকে একটু ধরুন না প্লিজ। তের কান্নাকাটিতে জিহুব থমকে যায়, মনে হলো তের মুখে সে কিছু একটা শুনেছে, কিছু ভুল শুনেছে। এতক্ষণ জিহুবের মনে হচ্ছিল জাঙ্কুক খান বাড়াবাড়ি করছে তেকে পছন্দ করা নিয়ে। এখন তের স্বীকারোক্তি দেখে মনে হচ্ছে জাঙ্কুক নিজের জায়গায় হতো ঠিক। বউ বেইমানি করলে সকল পুরুষই পাগল হবে, রাগারাগি করাটা তো স্বাভাবিক, কিন্তু তার বোন কি সত্যি জাঙ্কুক খানের বউ? তোর ভাইকে অসম্মান করব না, ভাইয়ের জন্য খুব জ্বলছে তাই না? তুই যে আমাকে আমার বিয়েটাকে অসম্মান করলি সেটা এজন্যই তুই আমার কাছ থেকে সময় চেয়েছিলি বুঝি, নিজের পরিবার থেকে সত্যিটা লুকিয়ে অন্য কারো বউ হওয়ার জন্য নাকি? তে বিছানা থেকে নেমে অপর পাশে দাঁড়ালো, মাথা নিচু করে তীব্র অপমান বোধে কান্না করতে লাগলো। তের দিকটা কেউ শুনতে চাইছে না। তে তার স্বামীকে খুব ভালোবাসে, নিজের জান দিত, তারপর ওই বিয়েটা কখনোই করতো না। সেখানে আজকে তার স্বামী তাকে দোষারোপ করছে। তখন যদি তে সকলকে কথাটা বলে দিত তাহলে চেয়ারম্যানের ছেলের সাথে তাকে জোর করে বিয়ে দেওয়া হতো, তাহলে যোগাযোগ করার সুযোগ পেত না। এদিকে জাঙ্কুককে কিছু বলা মানে ওদের দুটো পরিবারে জানাজানি হয়ে যাওয়া। কিছুদিন আগে আয়ুর বিয়ে হয়েছে, এখন যদি তের বিয়ের কথাটা ছড়াছড়ি হয় তাহলে খুব বেশি ঝামেলা বেড়ে যাবে। তুমি আমার সাথে চলো যে হোক, ভাই ভাবি ওনারা দুজন বিবাহিত, তাদের মধ্যে আপাতত আমাদের না দাঁড়ানোই উচিত। তোমার সকল প্রশ্নের উত্তর আমি দিব, চলো। প্রথমে তের মুখে, পরে ইয়োনোর মুখে এসব কথা শুনে স্তব্ধ হয়ে যায়। যে হোক তীব্র অবিশ্বাসে হঠাৎ কেমন মাথা ঘুরিয়ে উঠলো তাই। এরপর ইয়োনো জেহবকে নিয়ে বাইরে চলে যায়। তে জাঙ্কুকের ভয়ে পেছাতে পেছাতে কেবিনের এক কোণে গিয়ে দাঁড়ায়। পরিস্থিতি এরকম ভয়াবহ ভয়ঙ্কর রূপ নেবে কেউ বুঝতে পারেনি। জাঙ্কুকের চোখে মুখে থেকে ঘিরে শুধু অবিশ্বাস আর বেইমানি। তে সবসময় বলে সে জাঙ্কুককে ভালোবাসে, তাহলে তার সাথে বেইমানিটা কেন করলো, কিসের জন্য? রাগের তোপে রক্তাক্ত হাত জাঙ্কুকের গলায় অ্যাডাম অ্যাপল কাঁপছে ক্ষণে ক্ষণে। তের আর জাঙ্কুকের দিকে তাকানোর সাহস নেই। জাঙ্কুক আবারও রাগে মেজে ছাড়িয়ে ফেলে, বেডসহ বিছানা উল্টো করে ফেলে দেয়। আমি জীবিত তাও তুই অন্য কারো, কিন্তু আমি মরে গেলে কি করবি? আমাকে ভুলে সংসার করবি? কিভাবে পারলি আমার সাথে বেইমানি করতে? তোর বুক কাঁপলো না? জীবনে সব চলবে, তোকে ছাড়াও চলবে, কিন্তু বেইমানি নট অ্যালাউ। তে অঝরে কাঁদতে লাগলো। জাঙ্কুক কথাগুলো শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় দরজার করা আঘাত দেওয়ার সহ দরজাটি কেঁপে উঠলো। তে জাঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরো কান্নায় ভেঙে পড়লো। আজকে তে জাঙ্কুকের চোখে বেইমান বউ হয়ে গেল, অথচ তে নিজের স্বামীকে কতটা ভালোবাসে সেটা কিভাবে বোঝাবে? আজকের পর বিশেষ করতে চাইবে তের ভালোবাসাকে। তের কান্নার মধ্যে হঠাৎ করে জিহবের কথা মনে পড়ে যায়। জাঙ্কুকের পেছন দৌড়াতে দৌড়াতে বেরিয়ে যায়। হসপিটালের করিডোরে জিহব বসে আছে মাথা নিচু করে, তার কপাল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আজকে জাঙ্কুক যেমন অসম্মানিত হয়েছে তেমন জিহবও তো হয়েছে। জাঙ্কুককে বেরিয়ে যেতে দেখি ইয়োনো তার পেছনে যেতে চায়, কিন্তু পর মুহূর্তে থেমে যায়। এই মুহূর্তে জিওপারটিকে একা রেখে চলে যাওয়া ঠিক হবে না। এদিকে জাঙ্কুক তো সুগার ফল করেছে, তার হোশ কমে গেছে। জেদের বসে ড্রাইভ করতে গেলে নিশ্চিত কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। এরই মধ্যে জিওপের কাছে এসে পা ধরে কান্নাকাটি শুরু করে। ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অসম্মান করতে চাইনি। পরিস্থিতি এরকম হবে আমি কখনোই বুঝতে পারিনি। আমার জন্য আজকে তোমাদের দুজনেরই অসম্মান হলো। আমি সত্যি এরকমটা চাইনি, আমার ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দাও। আমাকে এতদিন সত্যিটা বললি না কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাই, সত্যিটা জানলে তোমরা কিভাবে নেবে সেই ভয় কিচ্ছু বলতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও ভাই, এসবের কিচ্ছু আমি চাইনি, কিচ্ছু না। হাতের রিংটা আমায় দে। হাতে অনামিকা আঙ্গুল থেকে সোনার রিংটা খোলা দেয়। জিহুব তার হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। তুমি অসুস্থ জিহুব, তোমার ট্রিটমেন্ট প্রয়োজন। কপালে রক্ত পড়া বন্ধ না করলে তুমি সমস্যায় পড়বে। হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে ইয়োনো ভাই, খুব ব্যথা করছে। কপালটা তো সামান্য কেটেছে। আপনার কাছে বুক ব্যথার ওষুধ থাকলে দিন একটা, খুব অসহনীয় জ্বলছে বুকটা। এ বলে জিহুব ইয়োনোকে পেছনে ফেলে টলমল পায়ে কয়েক কদম হাঁটতেই পড়ে যেতে রায়। তখনই ইয়োনো তাকে ধরে ফেলে।
এরপর পেছন থেকে তে দুর্বলতায় বেহুশ হয়ে পড়লো। কাল রাত থেকে তে অসুস্থ, এখন আবার জাঙ্কুকের তাণ্ডবেতে আরো দুর্বল হয়ে পড়েছে। প্রথমবার যে হোক তারপর থেকে বেহুশ হয়ে পড়ে যেতে দেখি ইউনো বিপদে পড়লো। কাকে রেখে কাকে ধরবে সেটা বুঝতে পারছে না করে। এরপর ধরাধরি করে ওদের কেবিনে নিয়ে যাওয়া হয়। তখন ইউনো দেখলো লিফট থেকে সুগার হানসোজনকে বেরিয়ে আসতে। হানসোজন ভাই দ্রুত জাঙ্কুক ভাইয়ের পেছনে যান, ভাই অনেক অসুস্থ, যে কোনো সময় বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। কাল রাত থেকে না খেয়ে জাঙ্কুক ভাইয়ের সুগার ফল করেছে, প্লিজ ভাই আপনি দ্রুত যান, নয়তো অনেক দেরি হয়ে যাবে। এরপর হানসোজন দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়, থাকে শুধু সুগা। সময়টা 11:45। ঘরে চাঁদবিহীন আকাশে অসংখ্য তারার মেলা, ঠান্ডা ফুরফুরে বাতাস গা ছুঁয়ে মনকে স্নিগ্ধ করছে। জিমিনা 3তলা ভবনের এক কোণে বারান্দায় দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে স্নিগ্ধ নোনা চোখে তাকিয়ে আছে। বাহিরের পরিবেশটা যতটা শান্ত, জিমিনের ভেতরটা ততটাই অশান্ত। বিগত গোটা একটা দিন একটা রাতের ব্যবধানে কত কিছু ঘটে গেল দুজনের জীবনে। তে রাঙামাটিতে হারিয়ে আজকে অচেতন অবস্থায় হসপিটালে শুয়ে আছে, আর থেকে খুঁজতে গিয়ে জিওপো হসপিটালের বিছানায় একইভাবে শুয়ে আছে। আপন দুটো মানুষকে একইভাবে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি জিমিনের ভেতরটা হু হু করে কেঁদে উঠলো। এই তো সন্ধ্যা নাগাদ জিমিনকে কলেজ টিচারের বাসা থেকে এনেছে ইয়োনো। এখানে আসার পর থেকে টিয়া জিওপকে অচেতন অবস্থায় কেবিনে পেয়েছে জিমিন। দুই ভাই বোন কিরকম অসুস্থ অবস্থায় দেখি জিমিন নিজেকে সামলাতে পারেনি, হাউমাউ করে কান্না করেছে। জিমিনকে সামলাচ্ছে সুগা। এই অসময়ের বিপদে ওদের পাশে জিমিনের পরিবারও নেই, সেখানে সুগারা ঢাল হয়ে দাঁড়িয়েছে অন্ধকার বিশাল আলোর মতো। সুগা প্রফেশনাল ডাক্তার হওয়ার জন্য জিওপ্যাথিক চিকিৎসার তদারকি সে নিজেই করছে। আবছা আলোয় হঠাৎ নিজের উপরে কারো আলো ছায়া পড়তে বিষণ্ণ জিমিনা গ্রিল থেকে মাথা উঠিয়ে পেছনে তাকালো। দরজার সামনে সুগাকে দেখতে পেয়ে আশ্চর্য পড়লো জিমিনা। না চাইতেও সুগার সাথে পুরনো অতীতগুলো স্মৃতিচারণ করতে শুরু করে। কিছু বলবেন আপনি? কেন? কিছু না বললে কি এখানে দাঁড়ানো যাবে না মিস জিমিনা? তা কেন হবে, আপনি বরং এখানেই দাঁড়ান, আমি রুমে যাচ্ছি তের পাশে। এই কথা বলে জিমিনা এক প্রকার চোরের মতো সুগার পাশ কাটিয়ে তাড়াহুড়ো করে চলে যেতে না বাধা দিল সুগা। পাশ কাটিয়ে চলে যায় জিমিনের বাহু টেনে নিজের মুখোমুখি করতেই সুগার কাছ থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এসব কি ধরনের অভদ্রতা ডাক্তার সাহেব, হাতটা ছাড়ুন, যেতে দিন আমাকে। আমি এখন অভদ্র হয়ে গেলাম? তাহলে আমাকে আপনার মতো করে ভদ্রতা শেখান জিমিন। কিভাবে মানুষকে মায়ায় ফেলে চট করে গায়েব হয়ে যাওয়া যায় সেটাই শেখান। আমি আপনার কাছ থেকে সলিড ধোঁকাবাজি শিখতে চাই জিমিন, যেন একটা মানুষকে পুরো ধ্বংস করার মতো ক্ষমতা রাখে এরম বেইমানি শিখতে চাই। শেখাবেন আমায়? আপনি তো আমার দেখা সৃষ্ট ভদ্র মানুষ, আপনি নিশ্চয়ই এসবে ডিগ্রিধারী ভদ্র মানুষ। হাতটা ছাড়ুন, আপনি এখন বেশি বাড়াবাড়ি করছেন, যেতে দিন আমাকে, ছাড়ুন। কেন যেতে দিব? আমার কথা কি শেষ হোক তারপর যাবেন আপনি। এখন বলেন এতদিন আমার কল কেন ধরেননি? আমার ইচ্ছে করেনি তাই ধরিনি। কেন ধরবো আপনার ফোন? কি হন আপনি আমার? বরাবরই জিমিনার কথায় সুগাকে রাগ খুব কষ্ট দুটোই দেয়। ইচ্ছে করেনি তাই ধরেননি তাই না? বিগত 3টা মাস আমার সাথে কি ছিল আপনার? হ্যাঁ, রাতভর ফোনে কি করতেন আমার সাথে আপনি? তখন আপনার মনে হয়নি আমি কে? কেন আমার সাথে ফোনে কথা বলতেন? আপনি তো জানতেন আমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক চলছিল এতদিন, তাহলে এখন কেন না জানার ভান করছেন আপনি? আমি যাকে মনে করেছিলাম সেটা আপনি নন, এজন্য একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক ছিল যেটা আমি শেষ করে দিয়েছি। আপনি একা শেষ করলে হবে নাকি? সম্পর্কটা ছিল আমাদের দুজনের, শেষ করতে হলে আমাদের দুজনের সমান মতামত থাকতে হবে, সেখানে আপনি একা শেষ করার কে? আপনি কি শুধু একাই ছিলেন এই সম্পর্কে? আমি ছিলাম না? আর তাছাড়া ভুল বুঝাবুঝি শুধু আপনার পক্ষ থেকে ছিল নাকি? আমি শুরু থেকে জানতাম ফোনের ওপাশের মানুষটা আপনি ছিলাম, আপনাকে জেনে বুঝে সম্পর্কে জড়িয়েছি আমি। তাহলে বলেন এখানে আমার দোষটা কোথায়? আমি তো আপনার কাছে যাইনি, আপনাকে ফোন করিনি, বরং আপনি আমার কাছে এসেছেন নিজের ভালোবাসার ঝুলি নিয়ে। আমাকে আপনার অভ্যাসে পরিণত করে হঠাৎ হারিয়ে গেলেন অন্য কারো অজুহাত দিয়ে। আপনি একটা বারো আমার কথা ভেবেছেন? আপনাকে ছাড়া আমি কি করে থাকবো? আপনি তো আমায় ভালোবাসতেন জিমিন, তাহলে কেন এমন করছেন? আমায় কেন কষ্ট দিচ্ছেন? সবটা ঠিক করে নেওয়া যায় না বলেন? আমি তো সেই আগের মানুষটাই আছি যার সাথে মন খুলে সব কথা বলতেন, সবকিছু শেয়ার করতেন। বললাম তো সবটা ভুল বোঝাবুঝি ছিল, আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। তা কাকে ভালোবাসতেন? হানসুজনকে। আমাদের ফোনে কথা বলার আগে হানসুজনকে কয়বার আপনি সরাসরি দেখেছেন বলেন? একবার দেখাতেই হানসুজনকে এতটা ভালোবেসেছেন যে আমার সাথে 3 মাস এত কথা বলো আপনার মনে আমার জন্য সামান্য পরিমাণ ভালো লাগাও সৃষ্টি হয়নি। আপনার সব ভালো লাগা ফিলিংস সবকিছু তো আমার কাছে শেয়ার করেছিলেন, তাহলে ওগুলো কি মিথ্যা ছিল? আপনার ধারণা করা মানুষটা আমি হতে পারিনি বলে আমার সাথে সবকিছু মিথ্যা ছিল? কি হানসুজনের মতো সুন্দর নই বলে আমাকে মেনে নিতে পারছেন না তাই না? এমন কিছুই না, হাত ছাড়ুন।
তো কেমন কিছু বোঝান আমায় জিমিন। আপনার যদি সৌন্দর্যের সমস্যা না থাকে তাহলে কিসের সমস্যা? আমি হাংসজনের বাবার মতন বড়লোক নই জন্য সেজন্য ভাবছেন আপনি ঠকে যাবেন আমায় নিয়ে, তাই তো? তাহলে আমি বলে রাখি আমি স্ট্যাবলিশ কর্মজীবী মানুষ। আমার কর্ম আছে যেটা হাংসজনের নেই। হাংসজনের বাপ ভাই বড়লোক হলো তার কোনো কাজ নেই। আমার পরিবারও কম যায় না খান পরিবার থেকে। হয়তো জাঙ্কুকের বিষয়টা আলাদা, কারণ জাঙ্কুকের আলাদা কর্ম আছে। আমার গাড়ি বাড়ি সবকিছু আছে। আমি আপনাকে ভালো রাখতে পারবো জিমিন। আপনি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। আপনার আমার সম্পর্কে এমন ধারণা, ছি ছি ছি। আপনি কেমন সেটা আমি জানি না জিমিন, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাকে বোঝানোর। নয়তো আমি একবার হারিয়ে গেলে আপনার সাধ্য হবে না আমাকে ফিরিয়ে আনার। কথাটা বলেই সুগা সেখান থেকে চলে যায়। ভগ্ন হৃদয়ে বুকটা কেমন হা করে উঠলো জিমিনের। সুগার সাথে হাংসজন ভেবে কথা বললেও জিমিনের সকল ফিলিংস আদান প্রদান তো সুগার সাথে হয়েছে। দুজনের এত স্বপ্ন, মায়া, টেক কেয়ার, ভালো লাগা, মুগ্ধতা, দুজন দুজনকে ঘিরেই সবকিছু হয়েছে। এলোমেলো পায়ে সুগা বারান্দা থেকে বেরিয়ে কক্ষের বাইরে যেতে যেতে শুনতে পায় জিমিনের ফুপিয়ে কান্নার শব্দ। জিমিনের কান্নার আওয়াজে সুগার বুকে আবারও চিনচিন ব্যথা অনুভব করল। চারপাশে আর কেমন যেন ঘুমোট আর কষ্টে ভরা পরিস্থিতি। এখানে যে ভালোবেসেছে সে ভালো নেই আজ।